ভালো থাকার গপ্পের আসরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আবারও ফিরে এসেছি বিমল মিত্রের নতুন এক গল্প নিয়ে। ভালো থাকার গপ্পের আসর থেকে আমি মামুনি আজ আপনাদের পড়ে শোনাব বিমল মিত্রের আমার মাসিমা। মাসিমা আর মেসোমশাইয়ের সম্পর্কটা আমার কাছে বড় বিচিত্র লাগতো বরাবর। মা বলতো, আহা কি কপাল করেই যে এসেছিল রাঙাদি। সত্যি হিংসে করার মতন কপালই বটে রাঙামাসিমার। খুব ছোটবেলায় মনে পড়ে রাঙামাসিমার বাড়ি গেছি। তখন ভাড়াটে বাড়ি ছিল। রাঙামাসিমা নিজের হাতে রান্না করা, ময়লা কাপড় সেদ্ধ করা যাবতীয় কাজ করেছে। মেসোমশাই পর্যন্ত কখনো মুড়ি ছাড়া আর কিছু জলখাবার পায়নি। আমাকে দেখিয়ে মেসোমশাই বলেছে, ওকে দুটো মুড়ি দাও না। মাসিমা বলেছে, ওরা আর মুড়ি খায় না আমাদের মতন। তারপর হাতের কাজ করতে করতে বলেছে, ওর বাবা তোমার মতো আর অকম্মা লোক নয়। ওদের তিনজনের সংসার, তবু 4 সের করে দুধ নেয় ওর মা, তা জানো? মেসোমশাই বলেছে, তা মুড়ি কি খারাপ জিনিস নাকি গা? বর্ষা বাদলের দিনে তেল নুন মেখে মুড়ি খেতে তো বেশ লাগে আমার। রাঙামাসিমা রেগে গিয়ে বলেছে, তোমার মতো লোকের হাতে পড়ে মুড়ি ছাড়া যে কিছুই জুটবে না তা আমি জানি, যেমন ফুটো কপাল আমার। তখনও মেসোমশাই জজ হয়নি, সামান্য উকিল মাত্র। বউবাজারের একটা গলিতে সে যে কি বাড়িতে থাকতো, একখানা মাত্র শোবার ঘর, তারই মধ্যে ঢালাও বিছানা, 3-4টে ছেলে মেয়ে নিয়ে সেই একটা ঘরের মধ্যে থাকা, আর রান্নাঘরটায় গোলপাতার ছাউনি। সেই এক চিলতে রান্নাঘরের মধ্যেই দিন রাত কাটত মাসিমার। কিন্তু তবু কত যে পরিপাটি কাজ। রান্না সারা হয়ে গেছে, খাওয়া দাওয়া চুকে গেছে, ছেলেমেয়েরা স্কুলে, মেসোমশাই কোর্টে, তখন যত রাজ্যের কাজ মাসিমার। বড়ি শুকোতে দিয়েছে রোদ্দুরে, খাড় কাচতে বসেছে, কিংবা চাল বাছতে শুরু করেছে কুলো নিয়ে, অথচ একটা ঝি নেই, চাকর নেই। মেসোমশাই কতবার বলেছে, একটা বিধবা মেয়ে মানুষ আছে, ওরা বলছিল মাইনে নেবে না, শুধু খাবে, রাখলেও তো পারো। রাঙামাসিমা ঝাঁঝিয়ে উঠত, থামো তুমি, তোমার মতো অকম্মা লোকের হাতে যখন পড়েছি তখন জানি আমার কপালে কষ্ট আছে। জিজ্ঞেস করো ওকে, ওদের 3 জনের সংসার, তবু ওর মাকে কখনো নিজের হাতে রাঁধতে হয়নি। মেসোমশাই বলতো, তা বলে তোমার একটা অসুখ বিসুখ করলে তখন? মাসিমা বলতো, অসুখ বিসুখ হলে তো বেঁচে যাই, আমাকে আর ভূতের বেগার খাটতে হয় না তোমার সংসারে। মেসোমশাইকে দেখেছি ভোরবেলা উঠে নিজের হাতে নিজের জামা কাপড় কেচে ঘর পরিষ্কার করে বাইরের ঘরে কাজ নিয়ে বসে গেছে। তারপর চট করে এক ফাঁকে মক্কেলকে বসিয়ে রেখে বাজারও করে এনেছে। মাসিমা দেখতে পেয়ে হৈ হৈ করে উঠেছে, ও কি মাছের থলি আর আনাজের থলি একেবারে একাকার করে ফেললে যে? ছিচটির আঁশ করে ফেললে যে তুমি, অমন বাজার করার মুখে আগুন, নাও নাও হাত ধো। নিজেই জলের ঘটি নিতে যাচ্ছিল মেসোমশাই। আবার হৈ হৈ করে উঠেছে মাসিমা, এই দেখো আমার হেসেল শুদ্ধ আঁশ করে দেবে নাকি? কি অকম্মা লোকের হাতেই পড়েছি মা, বলি আঁশ হাতে যে হেসেলের ঘটি ছুটছিলে তুমি। মেসোমশাইও হয়তো তখন সত্যিই বড় ব্যস্ত, বাইরের ঘরে মক্কেল বসিয়ে রেখে এসেছে। একটু যেন গলা চড়িয়ে বললে, তা আমার হাতে একটু হাত ধোবার জল দাও, মক্কেলরা বসে আছে যেসব। মাসিমা রান্নাঘর থেকে বলে, তা তোমার মক্কেলরাই বড় হলো গা তোমার কাছে? ওলো তোরা কর্তার কথা শোন। শুনেছিস অনাছিট্টির কথা বলে সাক্ষী মানত ছেলে মেয়েদের। আমায় লক্ষ্য করে মেসোমশাইকে শুনিয়ে শুনিয়ে মাসিমা কতদিন বলতো, এই আমাহেন গিন্নি পেয়েছিলে বলেই এই যাত্রায় টিকে গেলে তুমি, যা বলবো। তারপর একটু থেমে বলতো,
একবার ইচ্ছে হয় দেখতে আমি দুদণ্ড চোখ বুঝলে তুমি কেমন করে চালাও সব। আমরা তখন অতি ছোট, সব জিনিস বোঝার বয়স হয়নি। দেখতাম মাসিমার কথা শুনে মেসোমশাই কেমন নিরুত্তর হয়ে থাকত। অত যে অভিযোগ অনুযোগ, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মেসোমশাই নির্বিকার চিত্তে আদালতের নথিপত্র পড়ছে, নিজে উদয় অস্ত পরিশ্রম করে টাকা এনে সংসারে তুলে দিচ্ছে মাসিমার হাতে। মাসিমা আবার সে টাকা আঁচলে গেরো বেঁধে রেখেছে। কিন্তু একটা কোনো খরচের জন্য টাকা চাইলেই মাসিমা আগুন। বলতো, কোত্থেকে টাকা পাবো, সে হিসেব রাখো, টাকা কোথায় পাবো, টাকা আমার হাতে নেই। মেসোমশাই বলতো, তা ছেলেটার জ্বর, ওষুধ তো আনতে হবে। মাসিমা তখন সে দৃশ্য থেকে দূরে সরে গেছে। মেসোমশাই রান্নাঘরের দরজা পর্যন্ত গিয়ে বললে, ওষুধটা তাহলে এনে দিয়ে যাই। তা যাও না, কে বলেছে যে ওষুধ এনো না, টাকা দাও দুটো। মাসিমা বললে, টাকার কি গাছ আছে আমার, নাকি আমি পুরুষ মানুষ চাকরি করে টাকা আনবো? তা আমি যদি পুরুষ মানুষ হতুম তো সংসারের এমন দশা হতো না। জিজ্ঞেস করো ওকে, ওদের 3 জনের সংসার, তবু কটা ঝি আর কটা চাকর রেখেছে ওর বাবা। ঝি চাকর আসে, মেসোমশাই বলে কয়ে 10 জনকে খোসামত করে বাড়িতে আনে। চাকরকে লুকিয়ে লুকিয়ে বলে যায়, একটু যদি বকুনি টকুনি দেয় তোর মা তো কিছু মনে করিসনি বাবা, তোকে আমি আলাদা করে বকশিস দেব। যদি ভাত খেয়ে পেট না ভরে তো আমাকে বলিস, আমি তোকে পয়সা দেব, দোকান থেকে কিনে খেয়ে নিস। কিন্তু অশান্তি আরও বেড়ে যেত তাতে। মক্কেলের সঙ্গে কাজের কথা বলতে বলতে একবার কানে তালা লেগে যাবার অবস্থা হয়। চাকরের সঙ্গে মাসিমার বচসার আর অন্ত থাকে না। মাসিমা বলে, ডাকতো তোর বাবাকে, সুখের চেয়ে সোয়াস্তি ভালো, বেশ ছিলাম সুখে, চাকর বাকর বাড়িতে ঢুকিয়ে এ এক কাল হলো। 2 মানুষের ভাত যাবে, অথচ কাজের বেলা এত ফাঁকি, এ তো চাকরানা নয়, আমাকে জ্বালানো। যেমন হয়েছে কর্তা তেমন হয়েছে তার চাকর। তারপর যথারীতি একদিন কোর্ট থেকে ফিরে এসে দেখে সব নিস্তব্ধ। মেসোমশাই জিজ্ঞাসা করে, হরি কোথায় গেল? মাসিমা বোধহয় এই প্রশ্নেরই অপেক্ষা করছিল। বললে, যেমন তুমি অকম্মা বাবু, তেমন তোমার অকম্মা চাকর, ও কাউকে আমার দরকার নেই। আমার যেমন কপাল, তোমার মতন লোকের হাতে যখন পড়েছি তখনই জানি অদৃষ্টে আমার অনেক কষ্ট। জিজ্ঞাসা করো ওকে, ওদের 3 জনের সংসার, তবু। এসব কথা যখনকার, তখন আমরা খুব ছোট। তারপর বউবাজারের বাড়ি ছেড়ে মেসোমশাই কলেজ স্ট্রিটের ওপর সদর রাস্তায় বাসা নিয়েছেন। আয় বেড়েছে, ছেলে মেয়েদের বয়স হয়েছে, খুকুর বিয়ে হয়ে গেছে এক বড় ঘরে। খুকুর বিয়েতে মেসোমশাই জাঁকজমক করেছিল খুব। সে বিয়েও মেসোমশাইয়ের এক মক্কেলের কল্যাণেই। 1 পয়সা নেয়নি পাত্রপক্ষ। মক্কেলরা গাদা গাদা জিনিসপত্র দিয়ে গেছে বাড়িতে বই, ধন্য ধন্য করেছে সব আত্মীয় স্বজন নতুন কুটুম্ব দেখে। বরকর্তা বলেছে, জিতেনবাবু এমন সজ্জন লোক, তাঁর মেয়ের বিয়েতে আমরা টাকা নেব না। কেবলমাত্র মেসোমশাইকে দেখেই পাত্রী পছন্দ করেছে তারা। এমন সাধু লোকের মেয়ে ঘরে আনতে পারাও যেন বহু পুণ্যের ফল। মাসিমা কিন্তু তখনও সেই ভিড়ের মধ্যে বলেছে, ওর সাধ্যে কি ওই মেয়ে পার করেন? যা দেখছো মা, সবই আমি হেনমে ছিলাম বলে, কোনো যোগ্যতা নেই তো ওর। গায়ে হলুদ দেখে সব লোক অবাক, মেয়েকে দিতে আর কিছু বাকি রাখেনি। মাসিমাও গরদের জোর পড়ে বললে, দেখছো তো মা, তোমার এই অকম্যে মানুষটিকে, সেই মেয়ে দেখার সময় থেকে এই পর্যন্ত যা কিছু সব আমাকেই করতে হচ্ছে।
একটা কাজ তো ওকে দিয়ে হবার উপায় নেই। মেসোমশাই সামনেই দাঁড়িয়েছিল। মাসিমা বললে, হাসছো কি? এই তো সবাই সাক্ষী আছে, বলুক দেখি কেউ তুমি কোন কাজটা করেছ। যে কাজটা আমি দেখব না সব তো পণ্ড করবে। এমন কপাল আমার মা যে একা হাতে সব কাজ করতে হবে। সত্যি মাসিমাও মেসোমশাইকে দেখে একবার অবাক হয়ে যেত। বলতো, আমার একবার কাছারিতে গিয়ে দেখতে ইচ্ছে করে তুমি কেমন করে কাজ চালাও সেখানে। উকিল থেকে আস্তে আস্তে মেসোমশাই জজ হলো। গোলদিঘির পেছনে মস্ত বাড়ি কিনলে। মন্টু তখন ডাক্তারি পাশ করে রেলে চাকরি নিয়েছে। মেজো ছেলে ইঞ্জিনিয়ারিং করছে কাশি থেকে। জমজমাট সংসার, 3-4টে চাকর, 2টো ঝি, আত্মীয় স্বজন, নাতি নাতনি, বিধবা সধবা গলগ্রহের কলকোলাহলে বাড়ি পূর্ণ। তার মধ্যে সকাল থেকে রাত 12টা পর্যন্ত মাসিমার কেবল ওই এক কথা, হলে কি হবে মা, আমি যেদিকে দেখব না সেদিকেই তো চিত্তির। যেমন হয়েছে আমার বাড়ির অকম্য কর্তা, তেমনি সবাই। একটা মানুষ যদি কাজের, সবাই এ বাড়ির কর্তার ধারা পেয়েছে। গৃহপ্রবেশের দিন আত্মীয় স্বজন সকলের নিমন্ত্রণ হয়েছে। গিয়েই মাসিমার গলা শুনতে পেলাম। বলছে, আচ্ছা তুমি একটা অকম্মা মানুষ, তুমি আবার কাজের ভিড়ের মধ্যে কেন শুনি? মেসোমশাই বুঝি নিজের গামছার খোঁজে এসেছিল অন্দরমহলের ভেতর। মাসিমার মন্তব্য শুনে আবার যেমন এসেছিল তেমনই চলে গেল। কোনো বিরক্তি নেই, বিরাগ নেই, সদাশিব ধীর স্থির শান্ত মানুষটি বরাবর। সামান্য অবস্থা থেকে নিজের ধৈর্য, সাহস, কর্তব্যনিষ্ঠা, একাগ্রতা দিয়ে অক্লান্ত উদয়ন্ত পরিশ্রম করে বিত্তশালী হয়েছে। কিন্তু কোনো হিংসা, ক্ষোভ, দুর্ব্যবহার নেই কারোর ওপর। মাসিমা বললে, এও বলে রাখছি বাপু তোমাদের, তোমরা এখন বড় হয়েছ, সব বুঝতে পারো। এই আমার মতো গিন্নি পেয়েছিল বলেই তোমার মেসোমশাই এই বাড়ি ঘর দৌড় করতে পারলে কলকাতায়। পুত্রবধূদের ডেকে বললে, এই শোনো বৌমারা, এই আজ আমাকে দেখছো তোমরা এমনই, এই আমি একদিন ছেলে মানুষ করা থেকে এই কলকাতায় বাড়ি করা পর্যন্ত সব একা করেছি। আমি না থাকলে ওই ছেলেরাও মানুষ হতো না, মেয়েদেরও বিয়ে হতো না। ওই অকম্মা মানুষ শুধু মাসে মাসে কটা টাকা এনেই তুলে দিয়েছে আমার হাতে, আর তো কোনো যোগ্যতা ছিল না ও মানুষের। যে মানুষের কোনো যোগ্যতা ছিল না সেই মানুষ সামান্য অবস্থা থেকে এত বড় কেমন করে হলো, এই প্রশ্ন কেউ কোনোদিন করেনি মাসিমাকে। দিনে দিনে বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, পুত্র পৌত্র, ধন জন কিছুরই অভাব থাকেনি মাসিমার। সে মুড়ি খাওয়াও এখন উঠে গেছে। এখন সংসারে দৈনিক 5-7 সের দুধ খরচ হয়। নাতনিদের একক্ষেপে গাড়ি করে স্কুলে পৌঁছে দিয়ে তারপর কর্তাকে কোর্টে পৌঁছে দেয়। মেসোমশাই গরমের ছুটিতে মাসিমাকে পাহাড়ে বেড়াতে নিয়ে যায়। সংসার জলজল করছে, চারিদিকে সাফল্য, চারিদিকে সাচ্ছল্য। পাড়ার 5-10 জন লোক রোজ এসে কুশল প্রশ্ন করে যায়। দেশের 10-20টা ব্যাপারে মেসোমশাইয়ের ডাক পড়ে। কত অসংখ্য প্রতিষ্ঠানে দাতব্য করতে হয়, সময় পায় না মেসোমশাই সব জায়গায় যেতে। তবু কজন আমায় পীড়াপিড়ি করছিল কদিন ধরেই মেসোমশাইকে গিয়ে তাদের প্রতিষ্ঠানের সভাপতি হতে বলবার জন্য। আমিও মাসিমাকে দিয়ে বলাবো ভাবছিলাম। মাসিমা শুনে বললে, ও মানুষকে তো চিরটা কাল ধরে দেখে আসছি, বিয়ে হওয়া ইস্ত কামায় জ্বালিয়েছে, ওকে দিয়ে তোমাদের কাজের কি সুসার হবে বলো তো? মাসিমা সত্যি হেসে বাঁচে না। বলে, ওকে সভাপতি করবে তবেই হয়েছে, তোরা লোক পেলিনি রে। কথায় কথায় মাসিমা খোঁটা দেয়, ওই তো
দাঁড়িয়ে রয়েছে ও। জিজ্ঞেস করো না ওকে। ওদের তো 3 জনের সংসার। এখন না হয় ওর বউ ছেলে মেয়ে হয়েছে, কিন্তু ওর মা কোনো দিন সংসারের কোনো কুটো নেড়েছে বলুক ও? কখনো কখনো রেগে বিরক্ত হয়ে গিয়ে বলে, পারবো না আমি এত দেখতে। তোমার সংসার তুমি দেখো, আমি পারবো না। বিয়ে হয়ে এ বাড়িতে ঢোকা অবধি এক দণ্ড ফুরসত পেলাম না মা। কেন, কি আমার দায় পড়েছে? হোকগে সব লণ্ডভণ্ড, তুমি নিজে দেখতে পারো ভালো, নইলে রইল সব পড়ে। সব অপচনষ্ট হোক, আমি ফিরেও দেখব না আর। বলে মাসিমা নিজের শোয়ার ঘরের বিছানায় উঠে গিয়ে বসে। বড় বৌমা লোক ভালো, মন রাখা কথা বলতে জানে। বলে, মা, আপনি এখানে বসে থাকলে কেমন করে কি করব? আমরা তো ছেলে মানুষ, কি বুঝি? আপনি সামনে থেকে দেখিয়ে দিন, আমরা শিখে নিই। মাসিমা বলে, কেন, উনি কোথায়, তোমার শ্বশুর? তিনি তো বাইরের ঘরে। ডাকো তাকে, ডেকে আনো। দেখুন না এসে সংসারের হুজ্জুতটা কত। তা কি আর কেউ জানে না মা? সবাই জানে। আপনি তবু একবার চলুন নিচে। না, তুমি যাও বৌমা, আমি যাব না। একদিন ও মানুষ দেখুক কাজটা কি হয় সংসারে। বাইরে বাইরে শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো তো নয়। তোমার শ্বশুরের কথা বলছি, সারা জীবনটা আমার এমনি করে হাড়ে হাড়ে জ্বালিয়েছে বৌমা। একটা দিনে তরে শান্তি পাইনি আমি, এমন অকম্মা লোকের হাতে পড়েছিলুম মা। বলতে বলতে মাসিমার চোখ সত্যিই ছলছল করে ওঠে। সাধারণত মাসিমা কাক কোকিল ডাকবার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে ওঠে। সেই শুরু হয় চরকির মতো পাক খাওয়া। কে কি খাবে, কোথায় অপচয় হচ্ছে, কার কি প্রয়োজন, সমস্ত জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। যেখানকার যে জিনিস সেখানে না থাকলেই অনর্থ। রান্নাঘরের পাশে উঠোনের ঝাঁটাটা কাত হয়ে পড়ে আছে। মাসিমা সৌরভীকে ডেকে দু কথা শুনিয়ে দেবে। হ্যাঁ গা মেয়ে, উঠোনের ঝাঁটাটা যে বড় কাত হয়ে পড়ে আছে, এ কেমন ধারা অনাছিষ্টির কাজ গা? সবাই কি বাড়ির কর্তার ধারা পেয়েছে? ইদানিং মাসিমা পুজোর সময় প্রতি বছরই একটা না একটা গহনা করান। বউদের যা হবার তা তো হয়ই। সেবার কাজের ভিড়ে শ্যাকরাও সময় মতো জিনিসটা গড়িয়ে দিয়ে যেতে পারিনি। বারবার লোক দিয়ে তাগাদা দিয়েও মহালয়া পেরিয়ে গেল। মাসিমা সেদিন একেবারে মেসোমশাইয়ের সদরে গিয়ে হাজির। মেসোমশাই কাগজপত্র নিয়ে ব্যস্ত ছিল। মাসিমাকে দেখে অবাক। মেসোমশাই মুখ তুলে চাইতেই মাসিমা বলি তোমায় বলা তো বৃথা, তুমি তোমার রাজকার্য নিয়েই ব্যস্ত। কি হলো কি? বলি, সংসারে তো তুমিও একজন, না তুমি সংসার ছাড়া? সংসারে থাকতে গেলেই 2-4 কথা বলতে হয়, তাই বলি, নইলে আমার আর কি। যেদিন মরে যাব, 2 চক্ষু বুঝবো, সেদিন তোমাকে আর বলতে আসবো না। তুমিও নিশ্চিন্তে রাজকার্য করবে। তা ভেবো না তোমাকে আমি দুষছি। দোষ তোমারও নয়, দোষ আমারই পোড়া কপালের। তা নইলে এত লোক থাকতে তোমার মতো অকম্মা লোকের হাতেই কিনা আমায় পড়তে হয়। মেসোমশাই কিছুই বুঝতে না পেরে বললে, কি হলো কি, বুঝতে পারছি নে তো। মাসিমা বললে, হ্যাঁ গা, আমার কপালে কি যত অকম্মা জুটতে হয়। চাকর ঝি বউদের কথা না হয় ছেড়েই দিলাম, তারা না হয় কেউ আপনার জন্য নয়, কিন্তু গয়লা শ্যাকরা এদেরও কি বেছে বেছে পাঠিয়ে দাও আমার কাছে জ্বালিয়ে খাবার জন্যে? সেদিন গয়লা এলে তাকে সোজা শুনিয়ে দিলে মাসিমা, তোকে আর দুধ দিতে হবে না বাছা, কর্তায় রক্ত জল করা পয়সা, আর তুই এমনি করে ঠকাবি? কর্তা না হয় মানুষ নয়, তা আমরাও কি চোখের মাথা খেয়ে বসেছি? কতদিন ছেলে মেয়ে নাতি নাতনি আমাদের সকলের সামনে মাসিমা দুঃখ করে মেসোমশাইকে বলেছে, তোমার হাত থেকে যে কবে নিষ্কৃতি পাবো কে জানে, আর জন্মে কত পাপই না করেছি। মাসিমা বলতো,
সেই 11 বছর বয়সে বউ হয়ে ঢুকেছি এ বাড়িতে, আর এখন বুড়ি হয়ে গেলুম। সুখ যে কি দ্রব্য তা জানলুমও না এ জীবনে। মা বাবাকে বলতো, পড়তে দিদির হাতে তো ঠেলা বুঝতে, অমন দেবতার মতো স্বামী, তাও উঠতে বসতে গঞ্জনা। বাবা বলতো, তোমার দিদি বুঝবে মজা একদিন, কর্তা মারা যাওয়ার পর ছেলেরা কি করে দেখো। আমাদের জ্ঞান হওয়া থেকে দেখে আসছি মাসিমাকে ওই একই রকম। আগে যখন মেসোমশাইয়ের অবস্থা খারাপ ছিল তখনও অভিযোগের অন্ত ছিল না। তারপর সংসারী মানুষের যা কিছু কাম্য, কিছু আর পেতে বাকি ছিল না মাসিমার। ঐশ্বর্য, সম্পদ, সুখ, স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা, পরিজন, দাস দাসী, তারপর ভবানীপুরের প্রাসাদ তুল্য বাড়ি। মেসোমশাইয়ের বাড়ি তো নয়, রাজপ্রাসাদ। সমস্তই মেসোমশাইয়ের নিজের চেষ্টায়, নিজের সৎ উপার্জনে। জীবনে কারও ক্ষতি করেনি, কারোর উপর হিংসা নয়। দূরের কাছের যে কেউ আত্মীয় স্বজন বাড়িতে এসেছে, আদর এবং অভ্যর্থনা পেয়েছে, বাড়ির একজনের মতো থেকেছে। দিনে দিনে পরিজনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই সমস্তর মূলে একজনের অক্লান্ত অধ্যবসায়, পরিশ্রম আর মানুষের সংসারে প্রতিষ্ঠা লাভ করার ঐকান্তিক নিষ্ঠা। সমাজে মেসোমশাইয়ের প্রতিষ্ঠা বেড়েছে দিন দিন। কোর্টে পসার বৃদ্ধি পেয়েছে, পদোন্নতি হয়েছে, সম্মানের সর্বোচ্চ শিখরে উঠেছে একদিন। কিন্তু যখন দিন গেলে 5 টাকা এনে মাসিমার হাতে তুলে দিয়েছে, তখনও যা, যেদিন 5,000 টাকা এনে তুলে দিয়েছে সেদিনও তাই। সে টাকায় সংসারের শুধু সমৃদ্ধি হয়েছে, ছেলে মেয়েদের পোশাক পরিচ্ছদের বাহার বেড়েছে, কিন্তু মেসোমশাইয়ের পরিশ্রমের হ্রাস বৃদ্ধি হয়নি। মাসিমার কাছে কোনো দিন কোনো মর্যাদারও তারতম্য হয়নি। মাসিমা ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার তদারক যতখানি করেছে ততখানি করেনি মেসোমশাইয়ের জন্যে। মাসিমা সন্ধে হতেই হুকুম দিয়েছে, খোকাবাবু আজ লুচি খাবে, মনে থাকে যেন ঠাকুর, আর মন্টুর মাছের তরকারিতে যেন ঝাল দিয়ে বসো না। ঠাকুর হয়তো বলেছে, বাবুর খাবারটা আগে দিয়ে দেব মা। মাসিমা ঝাঁঝিয়ে উঠে বলেছে, বাবুর খাবার পরে দেবে, খোকাবাবু ঘুমিয়ে পড়লে আর খেতে চায় না, জানো না। বড় ছেলের বিয়েতে নিমন্ত্রিত বহু লোকজন এসে খেয়ে দিয়ে গেল। 1000 লোকের খাওয়ার আয়োজন হয়েছিল। রাত তখন 12টা। সবাই খেয়ে দিয়ে ঘুমোতে যাওয়ার জন্য আয়োজন করছে। হঠাৎ কে যেন বললে, বড়বাবু তো কই খাননি। খবর পেয়ে সবাই লজ্জিত, সংকুচিত। মাসিমা খাবার ঘরের সামনে এসে অত লোকের সামনে চেঁচিয়ে উঠল, হ্যাঁ গা, তোমার অকম্মা বলে কি সাধে, খেতে ভুলে গেলে কি বলে তুমি? এইটুকু উপকার তোমায় দিয়ে হয় না। আমার কি একটা কাজ? আমি একলা মানুষ, কত দিকে নজর দেব? কত জায়গায় একে একে বদলি হলো মেসোমশাই। মেসোমশাইয়ের কোর্টে যাবার কথা কিন্তু কারোর মনে থাকে না সচরাচর। ঠিক সময় খাবার দেওয়ার কথাও কেউ ভাবে না। ঠিক সময় তৈরি হয়ে এসে মেসোমশাই দেখে খাবারের কোনো আয়োজনই হয়নি। মাসিমা এসে হাজির হয়, বলে, যখন একলা এই শরীরে সংসার ঠেলেছি তখন তো কই ভাত দিতে কখনো দেরি হয়নি, এখন কেন হয়? মেসোমশাই বলে, কেন হয় তা তুমিই জানো। মাসিমা বলে, আমার জানতে বয়ে গেছে, তুমিই দেখো গাদা গাদা লোক রেখেছ, বোঝো এখন যে আমার মতো গিন্নি পেয়েছিলে বলেই তুমি এ যাত্রায় টিকে গেলে। তুমি কি ভেবেছ চিরটা কাল তোমার সংসারে বাঁদিগিরি করব বলেই জন্মেছি? আমার আর নিজের শখ আহ্লাদ বলে কি কিছু নেই? পারবো না আমি দেখতে তোমার ভূতের সংসার। তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি পারবো না। যতদিন গতর ছিল দেখেছিলাম, আর নয়, ঢের হয়েছে। সংসার করবার স্বাদ আমার খুব মিটে গেছে। সংসারে শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে
মাসিমারও শ্রীবৃদ্ধি হয়েছে দেখতাম। মাসিমাকে দেখলেও আর চিনতে না পারারই কথা। নাতি নাতনি পুত্র পৌত্র পুত্রবধূদের ঘিরে বিকেলবেলা মাসিমা যখন বারান্দায় বসে, তখন সে এক দৃশ্য। এক বৌমা মাসিমার চুল বেঁধে দিচ্ছে, আর একজন সামনে বসে তরকারি কুটছে শাশুড়িকে জিজ্ঞেস করে করে, মন্টুর কপির তরকারিতে গরম মশলা দিতে বারণ করো ছোট বৌমা। খুকুর বাটিতে আজ যেন দুধ রেখো না, কদিন থেকে পেটের অসুখ করেছে, তোমরা তো কেউ দেখবে না। ভোলা আজ লুচি খাবে না বলেছে, ওর জন্যে তিজেল হাঁড়িতে এক মুঠো ভাত করে দিও। পল্টুর দুধটা একটু ঘন করবে ঠাকুর, পাতলা দুধ খেতে পারে না ও, জানো তো। এমনই তদারক চলে মাসিমার সারা দিন ধরে। হঠাৎ হয়তো কেউ বলে, মা, কর্তাবাবু কোর্টের চাবি নিয়ে যেতে ভুলে গেছেন। মাসিমা বলে, জানি নে বাপু, সারাদিন কোন রাজকার্য করেন ভগবানই জানেন। আমার শতেক কাজ, এত ঝঞ্ঝাটের মধ্যে কর্তার চাবির কথা সেও আমাকেই ভাবতে হবে? পারবো না আমি অত। সংসারে একটা কুটনের তো মানুষের উপকার নেই, বাইরে বাইরে কেবল গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন, আর আমার ঘাড়ে সংসার চাপিয়ে দিয়ে মজা দেখছেন। পারবো না আমি, যার যা খুশি করুক, খবরদার আমাকে কেউ কিছু বলতে আসিসনি, ভালো হবে না। তা এমনি করেই মাসিমার দাম্পত্য জীবন কত বছর চলত কে জানে। সংসার তখন জমজমাট, মেসোমশাই প্রতিষ্ঠার সুউচ্চ শিখরে উঠেছে, মাসিমারও চুল পেকে গেছে, সম্পদ আর ঐশ্বর্যের সীমা নেই। এমন সময় মেসোমশাই হঠাৎ রোগে পড়ল, ভীষণ রোগ। সকালবেলা কলঘরে গিয়ে কি যে হলো তার, বেরোয় আর না। শেষে জানা গেল কপালের শিরা ছিঁড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই ছুটে এলো। মাকে সঙ্গে নিয়ে আমিও ছুটে গেলাম খবর পেয়ে। সমস্ত বাড়িতেই একটা থমথমে ভাব। ঝি চাকর নাতি নাতনি সবাই সন্ত্রস্ত। শুনলাম মাসিমা সেই যে মেসোমশাইয়ের পাশে গিয়ে বসেছে, আজ দুদিন আর ওঠেনি, নাওয়া খাওয়া নেই, কারোর কথা শুনবে না, সবাই বলে বলে হার মেনেছে। মাকে দেখে মাসিমা উঠে এলো, চোখে জল নেই, শুকনো খটখটে। রাগে যেন চোখ দুটো শুধু লাল জবা ফুল হয়ে আছে। বললে, এসেছিস তুই, দেখে যা ও মানুষের কাণ্ড। সংসারে একটা উপকার করার দূরে থাক, এই অসুখে পড়ে আমাকে একেবারে জ্বালিয়ে খাচ্ছেন। ও মানুষ কি সোজা মানুষ ভেবেছিস? আমার ঘাড়ে সংসার চাপিয়ে দিয়ে নাচতে নাচতে এখন পালাবার মতলব ওর। মা বললে, রাঙাদি, তুমি নিজের শরীরটার দিকে একবার চেয়ে দেখো। মাসিমা বললে, আমার নিজের শরীরের কথা যদি ভাববো তাহলে যে আমার সুখ হবে রে। আমার সুখ দেখলে ও মানুষের বরাবর পিত্তি জ্বলে যায়। আমার হবে সুখ? বিয়ে হয়ে এসতো চিরটা কাল আমায় জ্বালিয়েছে ও মানুষ। সুখ বলে কি দ্রব্য জীবনে জানতেই পারিনি। সুখের আমার হয়েছে কি বোন? সারাটা জীবন আমায় জ্বালিয়েছেন, এখন মরে গিয়ে পর্যন্ত আমায় জ্বালাবার মতলব ওর। উনি কি সোজা মানুষ ভেবেছিস? মাসিমার শেষ জীবনটাও আমরা দেখেছি। মেসোমশাই মারা যাবার আগে তার যাবতীয় সম্পত্তি মাসিমার নামে লিখে দিয়েছিল। ভবানীপুরের বিরাট বাড়ি, নগদ আর স্থাবর অস্থাবর মিলিয়ে প্রায় 7 লক্ষ টাকার সম্পত্তি। ছেলেদের আগেই মানুষ করে গিয়েছিল মেসোমশাই, সব মেয়েদের বিয়েও দিয়ে দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত, কোথাও কোনো ত্রুটি নেই। মাসিমা বলতো, মরণ আমার, সারা জীবন একদণ্ড সুখ দেয়নি সে মানুষ। ওর সম্পত্তি নিয়ে আমি রাজা হব, দেখিস আমি ওর সম্পত্তির একটা পয়সা ছুঁচ্চিনে হাত দিয়ে। আমার সোনার টুকরো ছেলেরা বেঁচে থাকুক, ছেলেরা থাকতে কর্তার পয়সা আমার দরকার নেই মা। আমি কর্তার পয়সা কখনো পিত্তেশা করিনি আর করবো না। তা সত্যি, মাসিমা মেসোমশাইয়ের পয়সার কোনো প্রত্যাশাই করেননি। আমাদের দেশে যখন যাই, বড় হাসপাতালটার দিকে চেয়ে আমার সব কথা মনে পড়ে যায়। মেসোমশাইয়ের নামেই সেই হাসপাতাল। মেসোমশাইয়ের সেই প্রাসাদতুল্য বাড়িটা
মায়ের সমস্ত 7 লক্ষ টাকার সম্পত্তি সব মাসিমা দান করে গিয়েছিল। শেষ জীবনটায় ছেলেদের ছোট বাড়িতে কেটেছে তার। অত বড় বাড়িতে ওই ঐশ্বর্যের মধ্যে এতদিন কাটিয়েও এখানে কোনো অসুবিধে তার হতো না। মেসোমশাইয়ের নামে হাসপাতাল যেদিন প্রতিষ্ঠা হলো সেদিনও মাসিমা একবার দেখতে গেল না। যার টাকা তারই নামে হাসপাতাল। প্রকাণ্ড মিটিং হলো। মেসোমশাইয়ের গুণকীর্তন করে কত লোকে কত কি বক্তৃতা দিলে। সামান্য অবস্থা থেকে কেমন করে ধনী হয়েছিলেন সেই ইতিহাস। এতটুকু অহংকার ছিল না, বিদ্বেষ ছিল না। অনলস কর্মপ্রাণ মহাপুরুষ। কর্মই ছিল তার ধ্যান জ্ঞান। জীবনে এক মুহূর্তের জন্যে তিনি অলস হননি। প্রতিটি মুহূর্ত তার কর্মসাধনায় কেটেছে। তিনি কর্মপ্রাণ, কর্মপ্রতীক, কর্মবীর মানুষ। শেষে তার বিধবা স্ত্রীর দানশীলতা ও অচলা প্রতিভক্তির জন্যে ধন্যবাদ জানিয়েও একটা প্রস্তাব পাঠ করা হলো সভায়। আদর্শ হিন্দু রমণী হিসেবে মাসিমার নাম লেখা রইল হাসপাতালের খাতায়। তবু হাসপাতালটার দিকে চাইলেই আমার কেমন মনে পড়ত মাসিমার কথাগুলো। সারা জীবন আমাকে জ্বালিয়ে খেয়েছে রে সে মানুষ, আর তার টাকা ছোঁবো আমি? ওই অকম্মা লোকের হাতে পড়ে আমার সারা জীবন জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। আমার সোনার টুকরো ছেলেরা বেঁচে থাক, তাদের খুদকুড়ো যা জোটে তাই খাবো। তবু সে মানুষের টাকা আমি ছুঁচ্ছি নে। দেখে নিস তুই। 40 বছরের বিবাহিত জীবন আর 21 বছরের বিধবা জীবন, এই এতদিনের একনিষ্ঠ প্রতিনিন্দার পরে যথারীতি একদিন সকালে মাসিমার মৃত্যু খবর শুনে চমকে উঠেছিলাম, মনে আছে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ গল্পটি শোনার জন্য। খুব শিগগিরই আরেকটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই জানাই। ধন্যবাদ। নমস্কার।